1971 সালের মার্চ মাসের গণহত্যা নিয়ে ইন্ডিয়া আওয়ামী লীগ যে বয়ান বা ন্যারেটিভ তৈরি করে এতদিন জাতিকে গিলাইছে সেটা হইতেছে 70 সালের নির্বাচনে আওয়ামী লীগ কেন্দ্রীয় এবং প্রাদেশিক উভয় নির্বাচনেই সংখ্যাগরিষ্ঠ আসন জয়লাভ করছে। সেই নির্বাচনে আওয়ামী লীগ কিভাবে এত আসন যেতে সেই আলাপে আজ আর গেলাম না। ইলিয়াস কাঞ্চন হাসতে হাসতে বলছে কিভাবে সে 70 সালের নির্বাচনে একাই অসংখ্য ভোট দিছে ভোট কেন্দ্রে গিয়া। এটা শুনে রাখেন। 70 ইলেকশনের সময় আমরা নিজেরা ক্যাম্প করেছি এবং আমি ভোটার কিন্তু হইনি, কিন্তু আমি নিজে কিন্তু ফলস ভোট দিয়েছি এবং একটা দুইটা না, অনেকগুলোই দিয়েছি। খালি ইলিয়াস কাঞ্চন না, আমাদের ব্যক্তিগত পরিচিত অসংখ্য ব্যক্তি আছে যারা ওই সময় ভোট দেওয়ার মতো বয়স না থাকা সত্ত্বেও আওয়ামী লীগের ক্যাডারদের সাথে ভোট কেন্দ্রে অসংখ্য ব্যালট পেপারে সিল মারে আসছে। আজকে আর তাদের নামধাম কইলাম না, এইসব আলাপ অন্য দিন হবে। আপনার আশেপাশে 70 নির্বাচনে ভোট দেওয়া আর অংশ নেওয়া এরকম কেউ থাকলে জিগায় দেখেন। পাকিস্তানের মার্শাল ল অথরিটি কেন এইসব দেখাও চুপ করে ছিল, সেটা আজকে এই আলাপ, সে আলাপে আসতেছি। আজকের আলাপ হবে মার্চ মাসে এবং তার আগে নির্বাচনের পর কি নেগোসিয়েশন, আলোচনা, আলাপ হয়েছিল এবং 25শে মার্চ রাতের ঘটনা কেন ঘটে, অবাঙালি মুসলমানদের সাথে তখন এবং তার আগে কি হয়েছিল। এপিসোডটা একটু দীর্ঘ হবে, আশা করি শেষ পর্যন্ত দেখবেন, অনেক অজানা ভয়ঙ্কর কাহিনী জানতে পারবেন। আমরা আগের ভিডিওতে আওয়ামী লীগের ভুয়া অর্থনৈতিক শোষণের বয়ানকে জয় বাংলা করছি, এইটাই যদি না দেখে থাকেন আবার দেখতে পারেন। মার্চ মাস নিয়ে ইন্ডিয়া আওয়ামী লীগ জাতি এবং দুনিয়াকে গিলাইছে একটা ন্যারেটিভ। এটা গিলাইছে মূলত ইন্ডিয়ান গণমাধ্যম এবং তাদের লেসপেন্সার আওয়ামী লীগের প্রোপাগান্ডার জোরে। এখন ভারতীয় গণমাধ্যম আর আওয়ামী লীগ প্রোপাগান্ডা কি মাল সেটাই প্রজন্ম বর্তমানে বাংলাদেশিরা হারে হারে টের পাইতেছে। দেখছেন না এইটারে? ये सबसे बड़ी खबर है और पाकिस्तान का एक कार्गो शिप भारत के बिल्कुल करीब खड़ा है। एमवी अल बखेरा नाम का ये जहाज बांग्लादेश के चांदपुर बंदरगाह में लंगर डाले बैठा है और सबसे बड़ी बात तो ये है कि इस पाकिस्तानी कार्गो शिप में 250 किलो आरडीएक्स, 100 AK-47 राइफल, जिसे बांग्लादेश में एक सुरक्षित जगह पर उतार लिया गया। যাই হোক, আসেন আমরা দেখি কি ছিল সেই বয়ান। সেই বয়ান বলে 1970 সালের ডিসেম্বর মাসে পাকিস্তানের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পায়। আওয়ামী লীগের বিজয় দেখা পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী ভীত সন্ত্রস্ত হইয়া পড়ে। তারপরে ক্ষমতা হস্তান্তরে তারা তালবাহানা শুরু করে। ইয়াহিয়া খান 1 মার্চ ঢাকায় হইতে যাওয়া জাতীয় পরিষদের অ্যাসেম্বলি স্থগিত করে যাতে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে না পারে। এর প্রতিরোধে আওয়ামী লীগ একটা শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলন গড়ে তোলে। ইয়াহিয়া ঢাকায় এসে আলোচনার নামে সময় ক্ষেপণ করে এবং 25শে মার্চ হঠাৎ কইরা ঘুমন্ত নিরস্ত্র শান্তিপূর্ণ বাঙালিদের উপরে ঝাঁপায় পড়া গণহত্যা শুরু করে। এরপর শুরু হয় বাঙালি জাতির মুক্তির সংগ্রাম এবং ভারত নিতান্ত মানবিক কারণে আগে এসে সামরিক অভিযান চালায়, পূর্ব বাংলাকে মুক্ত কইরা শত্রুর হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করে দেয়। তাই তো এটাই তো আমাদের মুক্তিযুদ্ধের মেড ইজি বয়ান, তাই না? এই বয়ান নিয়ে আলোচনা এবং আসল লোমহর্ষক ষড়যন্ত্র উন্মোচন করার আগে কিছু ব্যাপারে পরিষ্কার করে নিই। এই সমস্ত ব্যাপার বোঝা অত্যন্ত জরুরি। পুরো ষড়যন্ত্র বুঝতে হইলে আরেকটু আগে যাইতে হবে, আমাদের ভারত ভাগের টাইম থেকে শুরু করতে হবে। আসেন আল্লাহর নামে শুরু করি। 1947 সালে পাকিস্তান এবং ভারত ব্রিটিশ সাম্রাজ্যের ডোমিনিয়ন হিসেবে স্বাধীনতা লাভ করে। ডোমিনিয়ন আর রিপাবলিকের মধ্যে পার্থক্য হচ্ছে ডোমিনিয়ন কার্যত স্বাধীন হইলেও সেটা ব্রিটিশ সাম্রাজ্যের অংশ। একটা ডোমিনিয়নের রাষ্ট্রপ্রধান ইংল্যান্ডের রাজা বা রানী, তবে ডোমিনিয়নের পার্লামেন্ট বা আইনসভার স্বাধীনতা আছে। তারা যদি চায় তাদের আইনসভা নিজেদেরকে রিপাবলিক ঘোষণা কইরা ইংল্যান্ডের সাথে সম্পূর্ণভাবে সম্পর্ক সেট করতে পারে, তখন তাদের নিজস্ব রাষ্ট্রপ্রধান থাকবে। ভারত 1950 সালে নিজেদের সংবিধান রচনা করে রিপাবলিক ঘোষণা করে। পাকিস্তান 1956 সালে সংবিধান রচনা করে রিপাবলিক ঘোষণা করে। পরে ব্রিটিশ সাম্রাজ্য ডোমিনিয়ন শব্দ বাদ দিয়া কমনওয়েলথ শব্দ চালু করে। এখন অনেক দেশ আছে যারা ডোমিনিয়নের মতো, যেমন কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এই সমস্ত দেশের রাষ্ট্রপ্রধান ইংল্যান্ডের রাজা বা রানী। পাকিস্তানের 56 সালের সংবিধান 1958 সালের 8ই অক্টোবর তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা, উনি বাংলার মানুষ ছিলেন, কিন্তু উনি রদ কইরা মার্শাল ল জারি করে। মার্শাল ল জারি করলে সংবিধান রদ করতে হয়। এখানে একটা জিনিস খেয়াল করেন, মার্শাল ল যদি সংবিধানকে রদ করতে পারে তাইলে মার্শাল ল সংবিধানের চাইতে বড়। আসলেই তাই। আসল কথাটা হইতেছে হিম্মত, হ্যাডমই আসল, ক্ষমতাই আসল, সংবিধান তারপরে। যাই হোক, আলাপে আসি। কেন ইস্কান্দার মির্জা সংবিধান রদ কইরা মার্শাল ল দিল?
এর পিছনে মূল কারণ ছিল পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পার্লামেন্টে আওয়ামী লীগ এবং শেরেবাংলা একে ফজলুল হকের কৃষক শ্রমিক পার্টির মধ্যে ভয়াবহ মারপিট হয়। পার্লামেন্টের ভিতরে ডেপুটি স্পিকার শাহেদ আলীকে পিটায় হত্যা করা হয়। এই মারামারিতে সোহরাওয়ার্দীর বডিগার্ড বডিগার্ড ওই নিজে অংশ নেয় এবং তার ব্যাগের মধ্যে শঙ্কর মাছের লেজের চাবুক থাকতো। তাকে সেই চাবুক বের করে মারামারি করতে সবাই দেখছে। স্পিকার শাহেদ আলীকে কে মারছে এটা বলা মুশকিল। তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই সময় কেন্দ্রে প্রধানমন্ত্রী ছিল রিপাবলিকান পার্টির ফিরোজ খান নূন। আওয়ামী লীগ এবং কৃষক শ্রমিক পার্টির সাথে জোট কইরা বিভিন্ন কারণে তখনকার সরকার অনেক ফ্যাজাইল বা ভঙ্গুর ছিল, কারণ পার্টির সদস্যরা অন্য দলের সাথে আতাত করিয়া ফ্লোর ক্রসিং করে সরকারের বিরুদ্ধে ভোট দিয়ে সরকার ফেলাই দিত। এই সমস্ত কারণে প্লাস মির্জা নিজের স্বার্থে সংবিধান বাতিল করে মার্শাল ল জারি করে। মার্শাল ল মানে রাষ্ট্রের প্রেসিডেন্ট, চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর বিভিন্ন মার্শাল ল রেগুলেশন জারি করে রাষ্ট্র পরিচালনা করবে যতদিন না সংবিধান আসতেছে। রাষ্ট্রে কোনো আইনসভা থাকবে না। মার্শাল ল জারি করার পর ইস্কান্দার মির্জা যেই টেকনিক খেলা এতদিন রাজনীতিবিদদের ল্যাং মেরে আসছিল, সে একই টেকনিক খেলে সেনাবাহিনী কমান্ডার ইন চিফ আইয়ুব খানকে ল্যাং মারার পরিকল্পনা করে। আইয়ুব খান অন্য ধাতুতে গড়া মানুষ ছিল, রাজনীতিবিদদের মতো অত সহজে ফাঁদে পা না দিয়া নিজে ইস্কান্দার মির্জাকে গদি থেকে ভাগায় দেয়, জয় বাংলা করে দেয়। আইয়ুব খান মার্শাল ল দিয়া দেশ পরিচালনা করে। এরপর 1962 সালে সংবিধান প্রণয়ন করে। 1956 এবং 62 এই দুই সংবিধানেই পাকিস্তানের দুই প্রদেশ পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানকে প্যারিটি অথবা সমতা দেওয়া হয়। এর মানে হইতেছে পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভার দুই প্রদেশ থেকে সমান সংখ্যক আইনসভার সদস্য থাকবে। যেমন 62 থেকে 65 সালে পাকিস্তানের তৃতীয় আইনসভায় পূর্ব পাকিস্তানে 78 জন, পশ্চিম পাকিস্তানে 78 জন ছিল। 65 থেকে 69 সালেও পাকিস্তানের চতুর্থ আইনসভায় উভয় প্রদেশ থেকে 78 জন করে মোট 156 জন ছিল। এই প্যারিটির ফর্মুলার পিছনে একটা ইতিহাস আছে, এটা একটু জানি আসি। পাকিস্তানের প্রথম গণপরিষদ, যেটা 47 সালের 10 আগস্ট গণপরিষদ এবং আইনসভা হিসাবে শপথ গ্রহণ করে, সেটাতে প্রথমে 69 জন সদস্য নির্বাচিত হয়ে আসছিল। এদের মধ্যে 44 জন ছিল পূর্ব পাকিস্তান থেকে, 17 জন পাঞ্জাব, 4 জন সিন্ধু, 3 জন সীমান্ত প্রদেশ এবং 1 জন বেলুচিস্তান থেকে ছিল। অর্থাৎ সদস্য সংখ্যা দেশের জনসংখ্যার অনুপাতে ছিল। তখন এই 5টা প্রদেশ মিলে পাকিস্তান তৈরি হয়েছিল। পরে এই অ্যাসেম্বলির সদস্য সংখ্যা 100 পর্যন্ত বাড়ানো হয়। এই প্রথম গণপরিষদ 1947 থেকে 1954 সাল পর্যন্ত থাকে, কিন্তু 7 বছরেও সংবিধান প্রণয়ন করতে ব্যর্থ হয়। এই সংবিধান প্রণয়নের জটিলতা এবং দীর্ঘসূত্রিতার মূল কারণ ছিল সংবিধানে পাকিস্তানের ভবিষ্যৎ আইনসভায় কোন প্রদেশ কয়টা আসন নেবে এইটা নিয়ে একটা বিশাল গ্যাঞ্জাম তৈরি হয়েছিল। পাকিস্তানে ফেডারেল ব্যবস্থার সরকার প্রস্তাব করা হয়। ফেডারেল মানে বিভিন্ন প্রদেশের নিজস্ব সরকার, আইনসভা, বিচার বিভাগ থাকবে প্রাদেশিক পর্যায়ে। কেন্দ্রীয় বা ফেডারেল পর্যায়ে একটা কেন্দ্রীয় সরকার বা আইনসভা থাকবে। কেন্দ্রীয় আইনসভা 2 কক্ষ প্রস্তাব করা হয়। 2 কক্ষ বিশিষ্ট আইনসভার ইতিহাস হচ্ছে, এটা মূলত ইংল্যান্ডের কালচার, যেখানে হাউস অব কমন্স আর হাউস অব লর্ডস আছে। কমন্সের সদস্যরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়। লর্ডসের সদস্যরা রাজা কর্তৃক অ্যাপয়েন্টেড হয়। লর্ডসের সদস্যরা অভিজাততন্ত্রের সদস্য এবং চার্চ অফ ইংল্যান্ডের বিশপরাও এর সদস্য। যে কোনো আইন পাশ করতে হলে 2 কক্ষেই পাশ করা লাগে। অভিজাত আর বিশপদেরকে ইংল্যান্ডের রাষ্ট্রে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার মনে করা হয়। এই জন্য এদের জন্য একটা উচ্চ কক্ষ আইনসভা বানায়, যারা কমন্সের পাশ করা বিল স্ক্রুটিনাইজ করে, দেখে নিজেদের মধ্যে ভোটাভুটি করে অ্যাপ্রুভ করে অথবা রিজেক্ট করে। আমেরিকা যখন ইংল্যান্ড থেকে স্বাধীনতা লাভ করে তখন প্রথমে 13টা কলোনি ছিল। এদের মধ্যে জনসংখ্যায় সবচেয়ে বড় ছিল ভার্জিনিয়া এবং সবচেয়ে ছোট ছিল রোডস আইল্যান্ড। আমেরিকা যখন তাদের ফেডারেল সংবিধান রচনা করতে যায় তখন ছোট রাজ্যগুলো বড় রাজ্যগুলোর সাথে ইউনিয়ন করতে চায় নাই। কেন চায় নাই? এর কারণ হইল তারা ভাবতো বড় রাজ্যগুলো আইনসভায় জনসংখ্যার ভিত্তিতে আসন পাইলে মেজরিটি আসন পাবে, ফলে তারা ছোট রাজ্যগুলোর সাথে প্রস্তাব করা যে কোনো বিল ভোট দিয়ে হারাই দিতে পারে। তখন একটা কম্প্রোমাইজ পদ্ধতি গ্রহণ করা হয়, যেখানে আমেরিকার ফেডারেল আইনসভা ইংল্যান্ডের মতো 2 কক্ষ বিশিষ্ট হবে। যেহেতু আমেরিকানরা কোনো অভিজাততন্ত্র এলাও করেনি, সেই জন্য ইংল্যান্ডের মতো বিশপ আর অভিজাতদের দিয়ে কোনো কক্ষ থাকবে না, এই প্রশ্ন ওঠেনি। 2 কক্ষের নিম্ন কক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ এর আসন সংখ্যা জনসংখ্যার অনুপাতে ডিস্ট্রিবিউট করা হবে। উচ্চ কক্ষ অথবা সিনেটের মধ্যে প্রত্যেক রাজ্যের সমান সংখ্যক আসন, অর্থাৎ ছোট রাজ্য বড় রাজ্য সবার জনসংখ্যা যাই হোক সবার 2টা করে আসন। যে কোনো বিলই 2 কক্ষে পাশ হইতে হবে যদি সেটা আইন হইতে হয়। সিনেট তাহলে আমেরিকার জনগণের প্রতিনিধিত্ব করে না, তারা প্রতিনিধিত্ব করে আমেরিকার প্রত্যেকটা রাজ্যের জনগণের প্রতিনিধি, হাউস অব রিপ্রেজেন্টেটিভ। তাহলে জনগণের প্রতিনিধি কারা? জনগণের প্রতিনিধি হচ্ছে হাউস অব রিপ্রেজেন্টেটিভ। আমেরিকার সংবিধান জনগণ ছাড়া
প্রত্যেকটা রাজ্যকেও নিজেদের ফেডারেল স্ট্রাকচারের স্টেক হোল্ডার মনে করে। যেহেতু সিনেটে সবার সমান আসন, এর জন্য ছোট মাইনরিটি রাজ্যগুলো তার আপত্তি না করে বড় রাজ্যগুলোর সাথে ইউনিয়ন করে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা গড়ে তোলে। তো পাকিস্তানে প্রথমে 2টা কক্ষ প্রস্তাব করা হয়। নিম্ন কক্ষ প্রদেশগুলোর জনসংখ্যার ভিত্তিতে আসন সংখ্যা বিতরণ করা হয়, ঠিক আমেরিকার মতো। পাকিস্তানের প্রদেশগুলোকে যদি ক্রমিক অনুসারে সাজায়, তাহলে জনসংখ্যা সবচেয়ে বেশি পূর্ব বাংলার, তারপরে পাঞ্জাব, তারপরে সিন্ধু, তারপরে সীমান্ত প্রদেশ, তারপরে বেলুচিস্তান। আর উচ্চ কক্ষ প্রদেশগুলো প্রতিনিধিত্ব করবে, প্রত্যেকটা প্রদেশের সমান সংখ্যক আসন থাকবে, সিনেটের মতো, ঠিক আমেরিকার মতো। যে কোনো বিল উভয় কক্ষে পাশ হইতে হবে। সব প্রদেশ এই প্রস্তাবে রাজি হয়। রাজি হয় না কে? বাঙ্গুরা, এই মুজিবেরা। তারা দাবি করে উভয় কক্ষে জনসংখ্যার অনুপাতে হইতে হবে। তাতে যারা উভয় পক্ষে মেজরিটি থাকে, তাদেরকে যতই বোঝানোর চেষ্টা করা হয় উভয় কক্ষে যদি জনসংখ্যার অনুপাতে হয়, তাহলে 2টা কক্ষের দরকার কি, একটা কক্ষ হইলেই তো হয়। সোহরাওয়ার্দী বডিগার্ডের মাথায় এর চাইতে গারপেলি বুদ্ধি আর আসার কথা। আর একটা কক্ষই যদি হয়, প্রদেশগুলোর যদি রিপ্রেজেন্টেশন নাই থাকে, তাহলে ফেডারেল সরকার ব্যবস্থা প্রত্যেকটা প্রদেশের আলাদা সরকার, আইনসভার দরকার কি? একটা একক কেন্দ্রীয় সরকার ব্যবস্থা থাকলেই তো হয়, যেখানে আইনসভা জনসংখ্যার ভিত্তিতে হবে এবং একটা লেয়ারের সরকার থাকবে। যেমন চীন একটা লেয়ারের সরকার, একটা কেন্দ্রীয় শাসনের দেশ, এটার ইংরেজিতে কয় ইউনিটারি দেশ। এখানে প্রদেশগুলোর আলাদা সরকার বা আইনসভা নাই। তো বাঙ্গুদের যদি মেজরিটি এতই প্রিয় হয়, তারা ইউনিটারি সরকার নিক, দেশে কোনো প্রাদেশিক সরকার থাকারই দরকার নাই। কিন্তু বাঙ্গুরা অনর, তারা কিছুতেই বুঝবেন না। তারা ফেডারেল নিবে, প্রাদেশিক সরকার রাখবে, কেন্দ্রে 2টা কক্ষ রাখবে, আবার 2টাতেই মেজরিটি নিবে। মানে পুরো মামা বাড়ির আবদার। আমি নায়িকার মতো সুন্দর মাইয়া চাই, সেই মাইয়া আবার রন্ধন কর্মে সুনিপুণা হবে, কাজের বুয়ার মতো কাজ করবে, পরিপিঠে হয়ে সাইজা থাকবে, বাপের একমাত্র কন্যা হবে, শ্বশুরের অগাধ ধন সম্পদ থাকবে, গাইতে জানবে, নাচতে জানবে, মানে তার সব লাগবে। পশ্চিম পাকিস্তানের নিশ্চয়ই ভাবিছিল কিসে পইলাম কোদা। তো বাঙ্গুদের এই গর্তমির জন্য পাকিস্তানের সংবিধান প্রণয়ন প্রায় পুরা 9 বছর আটকাইছিল। এই 9 বছর মানে 47 থেকে 56 পর্যন্ত পাকিস্তান ডোমিনিয়ন হিসেবে থাকে। এবং ব্রিটিশ আমলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 35-এর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট এবং 47-এর এই 2টা আইনকে সংবিধান হিসেবে গ্রহণ করে অপারেট করে। পরে বাঙ্গুদের বোঝানোর জন্য, মানানোর জন্য 56 সালে প্যারিটি ফর্মুলা প্রপোজ করা হয়, যেটাতে পাঞ্জাব, সিন্ধু, সীমান্ত আর বেলুচিস্তান মিলে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তানের 2টা প্রদেশ হিসেবে গঠন করা হয়। উভয় প্রদেশের জনসংখ্যার অনুপাত 50-এর কাছাকাছি, একদিকে 56%, একদিকে 44%। যেহেতু উভয় প্রদেশের সমান আসন, যাতে কেউ কাউকে ডমিনেট করার প্রশ্ন না ওঠে, সবাই সমান সমান। যেহেতু এই প্রস্তাবে পশ্চিম অঞ্চল পাকিস্তানের 4টা প্রদেশ মিলে একটা ইউনিট গঠন করা হয়, তাই প্রস্তাবের নাম হয় 1 ইউনিট প্রপোজাল। এই প্রস্তাবে সব দল রাজি হয়। তৎকালীন আওয়ামী লীগ ও সোহরাওয়ার্দীর নেতৃত্বে এই প্রস্তাবে রাজি হয়, ফলে এটা গৃহীত হয় এবং এইভাবে পাকিস্তানের 56 সালে সংবিধান প্রণয়ন করা হয়। আইয়ুব খান যখন 62 সালে সংবিধান প্রণয়ন করেন, তখন উনি কেন্দ্র এবং রাজ্যগুলোর মধ্যে এই সম্পর্ককে বহাল রাখেন। এই ইস্যুটা একটা সেটেলড ইস্যু ছিল। আইয়ুব খান এটা আর নড়চড় করেন নাই। এখানে একটা তথ্য উল্লেখ করা যায় যে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর পাকিস্তানে কিন্তু সংবিধান তৈরি করতে একদম সময় লাগে নাই। ওদের পাঞ্জাব মেজরিটি প্রদেশ হওয়া সত্ত্বেও পাঞ্জাবিরা কিন্তু বাঙ্গুদের মতো মামা বাড়ির আবদার করে নাই। বর্তমান পাকিস্তানের আইনসভার 2টা কক্ষ, নিম্ন কক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি আর উচ্চ কক্ষ সিনেট। নিম্ন কক্ষ জনসংখ্যার অনুপাতে আসন আর উচ্চ কক্ষে প্রত্যেকটা রাজ্যের সমান সংখ্যক আসন। পাঞ্জাবিরা বাঙ্গুদের মতো হাউকাউ করে নাই যে তাদের উভয় কক্ষতেই মেজরিটি দিতে হবে। এইবার শুরু হয় ষড়যন্ত্রকারীদের খেলা। 1962 সালে ভারত মাতা চীনের সাথে সরাসরি যুদ্ধ জড়ায় পড়ে। যুদ্ধটা হয় ভারতের 2 দিকের সীমান্তে, উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম। উত্তর পূর্ব দিকে ভারত এবং চীন উভয়ে বর্তমান অরুণাচল প্রদেশকে সম্পূর্ণ নিজের বলে দাবি করে। উত্তর পশ্চিমের লাদাখের একটা অংশ, যেটার নাম আকসাই চীন, সেটাকেও তারা নিজেদের এলাকা বলে দাবি করে। ভারত মাতা বেশি কনফিডেন্ট হইয়া চীনের এলাকায় সৈন্য নিয়ে ঢুকে যায়। ভাবছিল চীনারা ভারত মাতার সৈন্য দেখলে পালাবে, চীনারা না পালায় উল্টা হামলা করে। ফলে ভারত পুরা অরুণাচল প্রদেশ, আকসাই চীন উভয় অঞ্চল যুদ্ধে সম্পূর্ণভাবে হারায়। আসামের ভিতরে চীনা বাহিনী ঢুকে পড়ে। চীনের কাছে ভীষণ মার খাওয়ার পরপরই ভারত 1965 সালে পাকিস্তানের সাথে যুদ্ধ জড়ায় পড়ে। কাশ্মীরে ভারতের বিরুদ্ধে বিদ্রোহে পাকিস্তান আর্মির সাহায্যের ফলে ভারতের দখলকৃত কাশ্মীরে সামরিকভাবে বেসামাল হয়ে পড়ে। পাকিস্তান আর্মি 1 সেপ্টেম্বর অপারেশন গ্র্যান্ড স্ল্যাম নামে একটা সামরিক অভিযান পরিচালনা করে। ফলে কাশ্মীরের ভিতরে ভারতীয় আর্মি অত্যন্ত নাজুক পরিস্থিতির সম্মুখীন হয়। এখানে উল্লেখ করা যায় যে এই গ্র্যান্ড স্ল্যামের কমান্ডার ছিল তৎকালীন মেজর জেনারেল ইয়াহিয়া খান। তাদের আত্মসমর্পণ ঠেকাইতে মরিয়া ভারত 6 সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে রিকগনাইজ বর্ডার ক্রস করে লাহোরের দিকে হামলা করে, কিন্তু সমস্ত শক্তি নিয়ে। কাশ্মীরের বর্ডার এইটা বিতর্কিত বর্ডার, আন্তর্জাতিকভাবে রিকগনাইজ না, কিন্তু লাহোরে ভারতের সীমান্ত থেকে মাত্র 18 মাইল দূরে হওয়া সত্ত্বেও ভারত সর্বশক্তি নিয়ে করা এই আক্রমণ ব্যর্থ হয়।
পাকিস্তান আর্মির লাহোরের বাইরে ভারতের আক্রমণকে সফলভাবে প্রতিরোধ করে এবং যুদ্ধবিরতির আগ পর্যন্ত পুরো 18 দিন ভারতীয় বাহিনীকে ঠেকায় রাখে। কে ঠেকায় রাখছিল জানেন? কে ঠেকায় রাখছিল ওইখানে? পাকিস্তানি আর্মির কারা? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, বাংলাদেশের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। জি, আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট লাহোরকে রক্ষা করছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, এবং এই লাহোরকে রক্ষা করার সৈনিক ছিল জিয়াউর রহমান। এই জন্য জিয়াউর রহমান পাকিস্তানের বীরত্ব সূচক খেতাব পায়। আবার উল্টো দিকে কসুর সেক্টরে পাকিস্তান আক্রমণ চালায়, ভারতের খেমকারান শহর দখল করে নেয়। ভারত জম্মু থেকে শিয়ালকোটের দিকেও আক্রমণ করে। শিয়ালকোট বর্ডার থেকে মাত্র 12 মাইল দূরত্ব থাকা সত্ত্বেও এখানে ভারতীয় বাহিনী ব্যর্থ হয়। পাকিস্তানি আর্মি সফলভাবে তাদের সেই আক্রমণকে শিয়ালকোটের বাইরেই প্রতিহত করে। এই শিয়ালকোটের ডিফেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তৎকালীন একটা ব্রিগেডের কমান্ডার। কে ছিল? ব্রিগেডিয়ার আমির আব্দুল্লাহ নিয়াজি। এই নিয়াজি 1971 ইস্টার্ন সেক্টরের কমান্ডার ছিল। তৎকালীন পাকিস্তান আর্মির সফলতা নিয়ে আন্তর্জাতিক মহল এবং গণমাধ্যমে সাড়া পড়ে যায়। অবশেষে জাতিসংঘের ডাকে সাড়া দিয়া ভারত 20 সেপ্টেম্বর দ্রুত যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়। পাকিস্তান এরপর অনিচ্ছা সত্ত্বেও 23 সেপ্টেম্বর যুদ্ধবিরতিতে রাজি হয় এবং ফলে যুদ্ধ সমাপ্তি ঘটে। ভারত মাতা কিন্তু 47 সালে স্বাধীনতা লাভের পর থেকে উপমহাদেশে ব্যাপকভাবে সামরিক আগ্রাসন চালাইছে বিভিন্ন এলাকায়। কোথায় কোথায় আসেন একটু দেখি। ভারত 1948 সালে 82,000 বর্গমাইল এলাকার নিজামশাহী হায়দ্রাবাদ রাজ্য আক্রমণ করে এটাকে দখল করে নেয়, নিজের রাজ্য ঘোষণা করে। ওই অভিযানের নাম ছিল অপারেশন পোলো। ভারত তার স্বাধীনতা লাভের পর 1947 থেকে 48 সালে জম্মু কাশ্মীর 16,309 বর্গমাইল, 1948 সালে জুনাগড় রাজ্য 3,337 বর্গমাইল, 1948 সালে নিজামশাহী হায়দ্রাবাদ রাজ্য 82,698 বর্গমাইল, 1961 সালে গোয়া রাজ্য 1,429 বর্গমাইল, 1971 সালে পূর্ব পাকিস্তান 57,320 বর্গমাইল, 1975 সালে সিকিম রাজ্য 2,740 বর্গমাইল, সর্বমোট 1,62,405 বর্গমাইল এলাকা সামরিক অভিযান চালায় দখল করে, যেটার পরিমাণ জার্মানি অথবা পোল্যান্ডের এরিয়া থেকেও বেশি। এর মধ্যে 1,05,084 বর্গমাইল এরিয়াকে নিজের সাথে অফিসিয়ালি যুক্ত করে নেয়, অ্যানেক্স করে নেয়, রাজ্য বানায়। বাকি পূর্ব পাকিস্তানের 57,000 বর্গমাইলকে একটা ক্লায়েন্ট স্টেট হিসেবে রাখে প্রথমে মুজিব এবং পরে হাসিনার সময়। অধীনস্থ জনপদ, একটা কলোনি, প্রায় উপনিবেশ। এছাড়া ভারত মাতা 1962 সালে তিব্বত দখল করতে গিয়ে চীনাদের হাতে মাইর খায়। 87-90 সালে শ্রীলঙ্কাতে মাতব্বরি করতে গিয়ে সামরিক বাহিনী পাঠায়, পরিণামে তামিল বিদ্রোহের আত্মঘাতী হামলায় রাজীব গান্ধীকে উড়ায় জয় বাংলা করে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় এরিয়া আর কোন দেশ সামরিক হামলা করে দখল করে, যেটা ভারত মাতা করেছে। মজার ব্যাপার হচ্ছে এরপরেও এদের প্রোপাগান্ডার এমনই জোর যে আন্তর্জাতিক মিডিয়া সবাই পাকিস্তানকে যুদ্ধবাদ দেশ মনে করে আর ভারত মাতাকে গান্ধীর নেংটি পড়া অহিংস শান্তিবাদী দেশ ভাবে। এত বড় একটা যুদ্ধবাজ দেশ যে 62 থেকে 65 সালে 3 বছরের মধ্যে চীন এবং তার থেকে ক্ষুদ্র পাকিস্তানের মার খাওয়ার পর হন্যা হইয়া পাকিস্তানকে খণ্ডিত করতে উদ্গ্রীব হইয়া ওঠে এবং পরিকল্পনা ফাঁদে। কি পরিকল্পনা ফাঁদে? সে তাদের এজেন্ট শেখ মুজিব সোহরাওয়ার্দীর বডিগার্ডের মাধ্যমে ঠিক করে 65 সালে যুদ্ধের পর 6 দফাকে উপস্থাপন করে। ভারত পাকিস্তানের যুদ্ধ হয় 65 সালের সেপ্টেম্বর, মুজিব 6 দফা উত্থাপন করে 66 সালের ফেব্রুয়ারিতে। কিরকম মজার একটা কাকতালীয় ব্যাপার, তাই না? তাই না এডিটর সাহেব? মেলা দিন পরে কাউয়ার কথা মনে আসলো। কাউয়ার সাউন্ড দেবেন না? জোরে দেন, আরো জোরে, আরো জোরে। হয়েছে হয়েছে, কাকতালীয় তাই কাউয়ার সাউন্ড, বুঝছাও। 6 দফা এবং এর মধ্যে পাকিস্তানের অর্থনৈতিক শোষণের ভুয়া বয়ানকে আমাদের আগের এপিসোডে আমরা বিস্তারিত আলোচনা করে সেই বয়ানকে জয় বাংলা করে দিছি না? ভারতীয় এজেন্টরা আগে থেকে প্রস্তুত ছিল এটা নিয়ে। গত এপিসোডে 6 দফা প্রণেতাদের মুখোশ উন্মোচন করা হয়েছে। আজকে আর একজন মুখ্য চরিত্রের মুখোশ উন্মোচন করা হবে, তার নাম সিরাজুল আলম খান। সিরাজুল আলম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মধ্যে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে 60-এর দশকের প্রথম থেকেই কোমর বেঁধে নামে পড়ে। 71 সালের মার্চ মাস পর্যন্ত সমস্ত আলোচনা ভণ্ডুল করা এবং গৃহযুদ্ধ লাগানোর পিছনে তার অনেক ভূমিকা আছে। সে পূর্ব পরিকল্পনা মতো গৃহযুদ্ধ লাগানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে যাতে তার গুরু ভারত সামরিক অভিযান চালানোর একটা অজুহাত খুঁজে পায়। এই সিরাজুল আলম সম্পর্কে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে উনি ছিলেন এক ভারতীয় রয়্যাল এজেন্টের অত্যন্ত ঘনিষ্ঠ এবং শিষ্য। তিনি মাঝে মাঝে কলকাতায় যেতেন এবং গেলে সেই এজেন্টের কলকাতার ভবানীপুরের রাজেন্দ্রপুর লেনের বাসাতেই উঠতেন এবং থাকতেন। সেই এজেন্টের কলকাতায় বাড়ি ছাড়াও বাংলাদেশেও বাড়ি ছিল এবং তিনি বাংলাদেশের নাগরিকও ছিলেন।
আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন এবং আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে ৭৩-এর কারচুপির নির্বাচনে তৎকালীন বাকেরগঞ্জ 14 আসন, বর্তমানে পিরোজপুর 1 আসন, যেটা বর্তমানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির আসন, ওইখানে এমপি নির্বাচিত হয়েছিলেন। শেখ মুজিব জয় বাংলা হয়ে যাওয়ার পরে ৭৫-এ সে ব্যক্তি আবার ইন্ডিয়া চলে যায়। তার নাম চিত্তরঞ্জন সুতার। এবার আসেন চিত্তরঞ্জন সুতারকে একটু চিনা নেই। এই চিত্তরঞ্জন সুতার 1971 সালের পর ইন্দিরা গান্ধীর সাথে দেখা কইরা বাংলাদেশকে পুরোপুরি ভারতের সাথে যুক্ত করা, মানে যেভাবে হায়দ্রাবাদ, সিকিম, গোয়া, কাশ্মীরের মতো ভারত একটা প্রদেশ করছিল, ওইরকম প্রদেশ করতে বলছিল। ভারত প্রথমে আওয়ামী লীগের সাথে 7 দফা চুক্তি করে সেই পথে আগাচ্ছিল। পরে বিভিন্ন কারণে ইন্দিরা গান্ধী বাংলাদেশকে ক্লায়েন্ট স্টেট হিসেবে রাখাটাকে ডিসাইড করে। পরবর্তীতে কংগ্রেসের প্রেসিডেন্ট জ্ঞানী জৈল সিং এটাকে ইন্দিরার সবচেয়ে বড় ব্লান্ডার হিসেবে আখ্যা দিছিল। আমাকে শেখ হাসিনাকে যখন এই ব্যাপারে ব্যক্তিগতভাবে প্রশ্ন করা হয়, মেজর আশরাফ তার এনটিভি সাক্ষাৎকারে বলেন, তার ছোট বোন রেহানা আমার স্ত্রীর ক্লাসমেট ছিল। এই বিষয়গুলো নিয়ে তার প্রতি একটা শ্রদ্ধা আমার ছিল এবং সেই শ্রদ্ধা হিসাবে তাকে আমি রিসিভ করেছি, নট অ্যাজ অ্যান অফিসিয়াল ডিউটি বাট এই কারণেই। এবং ওনাকে আমার বাসায় নিয়ে এসেছি, উনি এসেছেন আমার বাসায়, খেয়েছেন। একটি ঘটনা যখন থেকে তার প্রতি আমি একদম অসন্তুষ্ট হয়ে যাই, তার প্রতি আমার বিরাগ আমার জন্মগ্রহণ করে সৃষ্টি হয়, সেটা হচ্ছে সেই সময় আপনার যদি মনে থাকে বিচিত্রা বলে একটা সাপ্তাহিক পত্রিকা ছিল, শাহাদত হোসেন উনি ছিলেন তার এডিটর। জয়েল সিং বলে নামে একজন ভারতীয় প্রেসিডেন্ট ছিলেন। তার টার্মস যখন এক্সপায়ার হয়ে যায় তখন ওই জয়েল সিং এর সঙ্গে, জ্ঞানী জয়েল সিং, তার সঙ্গে আমাদের শাহাদত সাহেব একটা ইন্টারভিউ নিয়েছিলেন। তো বাংলাদেশ ভারতের সম্পর্কের উপর আলোকপাত করতে যেয়ে জয়েল সিং সাহেব বলেছিলেন, দ্য গ্রেটেস্ট ব্লান্ডার অফ ইন্ডিয়া ওয়াজ টু হ্যাভ উইথড্রন দ্য ট্রুপস ফ্রম বাংলাদেশ 1971। এটা শাহাদত সাহেবকে বলেছিলাম। আমি যখন এটা পড়ার পর আমার মনটা খুব খারাপ হয়েছে যে কিভাবে এইরকম একটা উক্তি করতে পারে। তো এর কিছুদিন পরেই শেখ হাসিনা যখন আসলেন, ওনাকে আমি বললাম, আমি তাকে রিসিভ করে জানেন, আমি বললাম যে ম্যাডাম আপনি জানেন এরকম একটা বক্তব্য দিয়েছে, অ্যান্ড ইউ নো হোয়াট ওয়াজ হার রেসপন্স? সে তো ঠিকই বলেছে। উত্তর ছিল, সে তো ঠিকই বলছে। এদের কাছে স্বাধীন বাংলাদেশ ছিল বাংলাদেশের মানুষকে উজবুক বানানোর একটা মূলা। এরা সবসময় নিজেদেরকে ভারতের প্রদেশ হিসেবে কল্পনা করে। এদের পূর্ব বাংলার মুসলমানদের সংস্কৃতি, ধর্ম নিয়ে ব্যাপক বিদ্বেষ। পৃথিবীর সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র হিসেবে পাকিস্তান এই উপমহাদেশের মুসলমানদের বাসভূমি হিসেবে টিকে থাকলে এদের এজেন্ডা বাস্তবায়নে ব্যাপক বাধা আসবে। সেই জন্যই পাকিস্তানকে ভাঙতে হবে। পরে চিত্তরঞ্জন সুতার আবার বাংলাদেশে ফিরে আসে এবং কালিদাস বৈদ্যের সাথে বঙ্গভূমি আন্দোলন গড়ে তোলে ইন্ডিয়ার সাহায্য নিয়ে। এই প্রজন্ম বঙ্গভূমি আন্দোলন সম্পর্কে জানে না। কি ছিল সেই বঙ্গভূমি আন্দোলনে? এই আন্দোলন হচ্ছে দক্ষিণবঙ্গের খুলনা, ফরিদপুর, পটুয়াখালী, বরিশাল এই অঞ্চলে একটা হিন্দু রাষ্ট্র গড়ে তোলার জন্য সশস্ত্র সংগ্রাম। 1996 থেকে 2001 আওয়ামী লীগের সময় এই আন্দোলন হঠাৎ করে কাকতালীয়ভাবে বন্ধ হয়ে যায়। এরপরে বিএনপির সময় আসলে এটা আবার ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে নেমে পড়ে। 2004 সালে ফেব্রুয়ারি মাসে এরা হিন্দু প্রজাতন্ত্রের ঘোষণা দিয়ে আবার অ্যাক্টিভ হয়। ভারত তাদেরকে অ্যাক্টিভ করে রহস্যজনকভাবে। এর ঠিক পরে সেই 2004 সালে বাংলাদেশে গ্রেনেড হামলা থেকে শুরু করে একের পর এক নাটক ঘটা শুরু করে। ভারত তার পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলে। 2007 সালে ভারতের ঘোড়া উপহার পাওয়া কুলাঙ্গার মইনুল আহমেদ ভারতের 111 প্লেবুক মতি মাহমুদের সাহায্যে বাস্তবায়ন করলে ভারতের আর বঙ্গভূমির মাধ্যমে ষড়যন্ত্র করার দরকার থাকে না। ম্যাজিকের মতো সাথে সাথে বঙ্গভূমি আন্দোলন ভ্যানিশ হয়ে যায়। এরপরের ইতিহাস সবার জানা। এই হচ্ছে সিরাজুল আলম খানের আসল রূপ। এইবার আগের কথায় ফিরে আসে। 6 দফা প্রণয়নের মাধ্যমে পাকিস্তানের একটা সেটেলড ইস্যু, কেন্দ্র, প্রদেশ এবং আন্তঃপ্রদেশ সম্পর্ক, এটাকে আবার ভারতের মদদে পুনরুজ্জীবিত করা হয়। প্রথম পয়েন্টটাই ছিল পাকিস্তান একটা ফেডারেল স্টেট হবে, প্রাদেশিক সরকার থাকবে, কিন্তু সেখানে আইনসভার একমাত্র জনসংখ্যার অনুপাতে আসন বিন্যাস হবে। আওয়ামী লীগ আরো দাবি তোলে 1 ইউনিট ভেঙে দিয়া পশ্চিম পাকিস্তানকে অরিজিনাল 4টা প্রদেশে ভাগ করতে হবে। এর ফলে আইনসভায় 2 প্রদেশের মধ্যে কোনো প্যারিটি বা সমতা থাকবে না। কিন্তু অন্য সব ফেডারেল দেশের মতো আইনসভায় আওয়ামী লীগ প্রদেশগুলোরও কোনো প্রতিনিধিত্ব রাখতে দেবে না। তারা ভারতীয় এজেন্ডা অনুযায়ী মাওবাড়ির আবদার তুলে দেশকে আবার অস্থিতিশীল করে তোলে। আইয়ুব খানের গভর্নর মোনায়েম খান এর জন্য মুজিবকে
ডিফেন্স অফ পাকিস্তান রুলসের অধীনে গ্রেপ্তার করিয়া জেলে পাঠায়। 6 দফা আন্দোলন কিছু সময়ের জন্য ধামাচাপা পড়ে যায়, ভারত আবার অন্য রাস্তা দেখতে থাকে। তারা আরেক ভারতীয় এজেন্ট খুঁজে বের করে, এই ব্যক্তিটার নাম হইতেছে লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন, একদম টিপিক্যাল বাঙ্গু কমিউনিস্ট প্রগতিশীল, আমাদের বর্তমান যুগের লাকি আক্তারের মতো। ছাত্র জীবনে কমিউনিস্ট পার্টি এবং র্যাডিক্যাল বামপন্থী আন্দোলনে জড়িত থাকার ফলে তার শিক্ষা জীবন ব্যাহত হয়। পরে কোনো মতে ইন্টারমিডিয়েট পাশ করে পাকিস্তান নৌবাহিনীতে যোগ দিয়ে ষড়যন্ত্রমূলক কার্যকলাপ চালায় যেতে থাকে। ইনি আগরতলা ষড়যন্ত্রকারীদের মুখ্য অর্গানাইজার। আগরতলা ষড়যন্ত্র যে সত্য ছিল এবং ছোটবেলার আওয়ামী বয়ান এবং পাঠ্যপুস্তকে এটাকে মিথ্যা মামলা বলে চালানো হইলেও আওয়ামী লীগের ডেপুটি স্পিকার এবং অন্যতম ষড়যন্ত্রকারী আসামি শওকত আলী 2011 সালে একটা বই লেখে, সত্য মামলা আগরতলা। মোয়াজ্জেম ভারতীয় দূতাবাসের একজন কর্মকর্তা পিএন ওঝার সাথে দেখা করে অস্ত্র, টাকা এবং পরিকল্পনা সাহায্য চায়। তাদের পরিকল্পনা অনুযায়ী পূর্ব পাকিস্তানের সেনানিবাসগুলোতে 2009 সালে বিডিআর বিদ্রোহের মতো বিদ্রোহ সংগঠিত করা হবে, এটাই পরিকল্পনা ছিল। সেনানিবাসে অস্ত্রাগারগুলো লুট করে এই বিদ্রোহ ছড়ায় দেওয়া হবে, এরপর বিডিআর এর মতো হত্যাকাণ্ড চালানো হবে। এটাই ছিল আগরতলা ষড়যন্ত্র মামলা। এই জন্যই আমরা মনে করি বিডিআর হত্যাকাণ্ড এটা ইন্ডিয়া ঘটাইছে, কারণ এটা তাদের পুরনো অভ্যাস। 1967 সালের শেষ দিকে এই পরিকল্পনা ফাঁস হয়ে যায় এবং পাকিস্তান গোয়েন্দা সংস্থা সময় মতো কয়েকজন ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তার করে। এরপর আসামিদের লিস্টে শেখ মুজিবকে 1 নম্বর আসামি করা হইলে অনেকে অবাক হয়ে প্রশ্ন তোলে, মুজিব তো 66 সালে কারাগারে, সে কিভাবে এই ষড়যন্ত্রের সাথে যুক্ত হয়? এর উত্তর হচ্ছে, ভারত এত বড় বিদ্রোহ সংগঠন খালি পাকিস্তান সামরিক বাহিনীর এক কর্মকর্তার উপরে ছেড়ে দিয়ে ভরসা পাচ্ছিল না। তারা পূর্ব পাকিস্তানের একটা রাজনৈতিক দলের সাপোর্ট খুঁজতেছিল। সেই দল হচ্ছে আওয়ামী লীগ এবং তার প্রধান এবং তাদের পুরনো এজেন্ট শেখ মুজিবের সাথে যোগাযোগের একটা রাস্তা তারা হন্যায় হয়ে খুঁজতেছিল। মুজিব তখন জেলে বন্দী, তারা তখন একটা রাস্তা বের করে ফেলে। কি সেই রাস্তা? পিএন ওঝা পুরান ঢাকার একটা গোপন বাড়িতে আওয়ামী লীগের এক নেতার সাথে এই ব্যাপারে আলোচনা করত। এরপর আওয়ামী লীগের সেই নেতা বিভিন্ন ঘুরপথের রাস্তায় শেখ মুজিবের ধানমন্ডি 32 নম্বর বাড়িতে যাইত। সেইখানে সে বেগম মুজিবকে সব তথ্য বইলা বেগম মুজিবের সাথে করে জেলে যাইত মুজিবের সাথে পারিবারিক সাক্ষাৎকারের সময়। বেগম মুজিব এবং উক্ত নেতা জেলে মুজিবকে ওঝার সাথে হওয়া সমস্ত কথা বলতো, এর বিপরীতে প্রয়োজনীয় দিক নির্দেশনা নিত। তৎকালীন জেলে মুজিবকে পরিবারের সাথে রেগুলার দেখা এবং কথা বলার সময় দিত পাকিস্তান সরকার। পাকিস্তানের চৌকস গোয়েন্দা বাহিনী ষড়যন্ত্রে আভাস পেয়ে পিএন ওঝাকে গভীর পর্যবেক্ষণের অধীনে আনে। তারা ওঝার সমস্ত চলাচল পর্যবেক্ষণ করে এবং আওয়ামী লীগের নেতার সাথে পুরান ঢাকার বাড়িতে মিলিত হওয়ার দৃশ্য পর্যবেক্ষণ করে। এরপর উক্ত নেতার মুজিবের বাড়িতে যাওয়া এবং বেগম মুজিবের সাথে কারাগারে মুজিবের সাথে দেখা করতে যাওয়াটা পর্যবেক্ষণ করে। এই সমস্ত তথ্যের ভিত্তিতে মুজিবকে আগরতলা ষড়যন্ত্র মামলার 1 নম্বর আসামি করা হয়। এই মামলার সমস্ত আসামিকে পাবলিকলি বিচার করার জন্য ট্রাইব্যুনাল তৈরি করে বিচার কার্য শুরু করা হয়। এই সমস্ত তথ্যের রেফারেন্স হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক গোলাম ওয়াহেদ চৌধুরী, জিডব্লিউ চৌধুরী নামে পরিচিত ছিল, ওনার রচিত বই লাস্ট ডেজ অফ ইউনাইটেড পাকিস্তান। উনি সেই সময় পাকিস্তান সরকারের একজন মন্ত্রী ছিলেন এবং মন্ত্রী থাকাকালীন এই মামলা সংক্রান্ত গোয়েন্দা ফাইলে আসল তথ্য দেখেন। ওনার স্ত্রীকে আমরা চিনি, অধ্যাপিকা দিলারা চৌধুরী, এখনো বেঁচে আছেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এরপর 68 সালের শেষ দিকে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানে ভুট্টো পিপলস পার্টি, ভাসানী ন্যাপ, আওয়ামী লীগ এবং কমিউনিস্ট পার্টি সবাই আইয়ুবের বিরুদ্ধে একটা আন্দোলন শুরু করে। এই আইয়ুব বিরোধী আন্দোলনের নেপথ্যের কাহিনী অত্যন্ত জটিল এবং সময় হলে অন্য একদিন এটা নিয়ে আলাপ করা যাবে। উভয় পাকিস্তানে উক্ত আন্দোলনের ফলে 69 সালের মার্চ মাসে আইয়ুব খানের পতন হয় এবং আগরতলা মামলার বিচার কাজ বাদ দিয়া আসামিদেরকে ছেড়ে দেওয়া হয়। তারপরে কি হয়? রাজনৈতিক দলগুলো দাবি তোলে যে আইয়ুবের 62 সালের সংবিধান বাতিল করতে হবে এবং নতুন গণপরিষদের নির্বাচন দিতে হবে। প্রধান রাজনৈতিক দলের সম্মতিক্রমে এবং কথা মতো পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ ইয়াহিয়া খান সংবিধান বাতিল করে মার্শাল ল জারি করেন। দেশে এত উত্তেজনা অবসান ঘটানোর জন্য এবং আওয়ামী লীগের বারবার এই উত্তেজনা এজিটেশন এটা বন্ধ করার জন্য ইয়াহিয়া খান স্থির করেন ওরা যেসব মা বাড়ির আবদার তুলছে ওইসব মেনে নেওয়া, যাতে পাকিস্তান অখণ্ড থাকে, টিকে থাকে। পুরানা ভারতীয় মাল শেখ মুজিব ইয়াহিয়ার সাথে আলোচনা করে তাকে ব্লাব দিয়া বুঝান যে 6 দফা খালি নির্বাচনী প্রচারণা, এটা স্বাধীনতার দাবি না। তারা গণপরিষদের মেজরিটি আসন পেলেও পাকিস্তান অখণ্ড থাকে এমন সংবিধান প্রণয়ন করবে। এর ফলে ইয়াহিয়া খান আওয়ামী লীগকে ফ্রি হ্যান্ড দেন রাজনীতিতে। 70 সাল থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়। 70 সালের মার্চ মাসে আসন্ন গণপরিষদ নির্বাচনের জন্য একটা প্রেসিডেন্সিয়াল ডিক্রি লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার 1970 জারি করেন। উক্ত অর্ডারে 6 দফা এবং আওয়ামী লীগের দাবি অনুযায়ী পাকিস্তানের 1 ইউনিটকে ভেঙে সর্বসম্মত 5টা প্রদেশ করা হয় পূর্ব পাকিস্তান সহ। আসন্ন গণপরিষদ 1 কক্ষ বিশিষ্ট আইনসভা হবে, যেটাতে জনসংখ্যার অনুপাতে আসন বিতরণ করা হবে। এর ফলে আসন্ন গণপরিষদে পূর্ব পাকিস্তান থেকে মেজরিটি আসন থাকবে।
মানে 300টার ভেতরে 162টা আসন। অর্থাৎ আওয়ামী লীগের সমস্ত এক্সট্রিম দাবি ইয়াহিয়া খান মেনে নেয়, এইটা ভেবে যে এরা যদি ক্ষমতার রেসপন্সিবিলিটি পায় তখন উগ্র বিচ্ছিন্নতাবাদের দাবি তুলবে না। কিন্তু ভারত এবং তার চর মুজিব আগাগোড়া খালি মূলা দেখাইছে যে লীগ একবার খালি নির্বাচনে জিতুক, এরপর তারা আর কোনো শোরগোল তুলবে না, পাকিস্তান যাতে অখণ্ড থাকে সেরকম একটা সংবিধান বানাবে। ইয়াহিয়া আওয়ামী লীগ ভারতের সাজানো এই ফাঁদে পা দেয়। এর ফলে মার্শাল ল অথরিটি আওয়ামী লীগকে নির্বাচনী প্রচারণাতে যা খুশি বলার স্বাধীনতা দেয়। অন্য দল মুসলিম লীগ এবং জামাতের সভা আওয়ামী লীগ তাদের গুন্ডা দিয়ে ভন্ডুল করে খুন খারাপি করলো, মার্শাল ল অথরিটি আওয়ামী লীগের বিরুদ্ধে একটা স্টেপও নেয় না। নির্বাচনে আওয়ামী লীগের ভুয়া অর্থনৈতিক বৈষম্যের পরিসংখ্যান প্রচার করা সত্ত্বেও কোনো জবাব দেওয়া হয় না। এর ফলে নির্বাচনে আওয়ামী লীগের ক্যাডাররা এক একজন অসংখ্য ভোট দিল, মার্শাল ল অথরিটি কোনো হস্তক্ষেপ করেনি। কারণ হচ্ছে ইয়াহিয়া খান আসলে বিশ্বাসই করতে পারেননি মাইনরিটিরা বিচ্ছিন্নতা চায়, মেজরিটি কখনো আলাদা হবে। এই দেখেন 70 সালে ওনার একটা সাক্ষাৎকার। Separatism? I do not believe that people of East Pakistan want to separate from West Pakistan. They are the majority people of Pakistan. How should a majority separate from a minority? If you hear these notes, if you hear these rumblings, let me assure you, this is not the real voice of my people. এরপর ওনার আরেকটা সাক্ষাৎকার নির্বাচনের পর কি পরিকল্পনা ওনার। After these elections, is it your intention to remain as president, or will you, as you said many times, get back to being an army man? Well, my intention of remaining a president has nothing to do with me. In the process of democracy, the government will elect their president. And unless I offer myself for that election, I can't remain a president. And I'm not offering myself to be president. You will not? No, I'm not offering myself president. I'm not, my temperament is not this way, my makeup is not that way. I joined the army as a professional soldier. I remain so. And my biggest aim is to go back to my army. I have only 2-3 years left of service before I retire. So, in the process, if I happen to be in charge of running this country for a year and a half or 2 years, that perhaps will be an additional satisfaction to me that I have done some service to the nation also in restoring democracy back to them as a soldier. But apart from that, I'm quite clear on the subject. Of course, one can't tell from time to time, as I was saying the other day in the press conference, that if God forbid my second phase of the plan, which is making of the constitution, I'll do my damnedest to bring it about. If it doesn't come about, martial law will have to continue. My duty then remains. But then I'm not going to remain and forget everything. I'll have to think again as to other methods and processes of bringing about democracy. By another election, or by a referendum to the nation, something is which I would not even contemplate now, think about. I'm hoping this will go through. Does that answer your question? উনি 23শে মার্চ 1971 পর্যন্ত এই ধারণা পোষণ করতেন। ওনাকে আগেও অনেকে সতর্ক করছিল যে মুজিবের এই সমস্ত টোপ না গিলতে। মুজিব আগরতলার সাথে প্রত্যক্ষভাবে জড়িত। ইয়াহিয়া সেই সমস্ত সতর্কবার্তা উড়ায় দেয়, এই বলে যে ক্ষমতার রেসপন্সিবিলিটি পাইলে শেখ মুজিব এবং লীগ এই সমস্ত উগ্র দাবি থেকে সরে আসবে। যখন 23শে মার্চ মুজিব এবং লীগ ফাইনাল সংবিধানের রূপ দেখায়, যেটাতে দেশকে ভাগ করে সব আলাদা, নাম আলাদা, একটা দেশের বদলে দুর্বল কনফেডারেশন, কিন্তু পশ্চিম পাকিস্তান থেকে করের টাকা দিয়া বাংলাদেশ তাদের ডেফিসিট পূরণ করবে, সেটা দেখার পর উনি উপলব্ধি করেন আওয়ামী লীগ আসলে ভারতের মদদে সব সময় একটা বিচ্ছিন্নতা চাইছে এবং পুরা সময় তাকে ধোঁকা দিছে। 70 সালের ডিসেম্বরের নির্বাচনের পর এইভাবে লীগ যখন গণপরিষদে মেজরিটি আসনে জিতে, ইয়াহিয়া খান জানুয়ারিতে পূর্ব পাকিস্তানে আইসা মুজিবের সাথে দেখা করে তাদের পূর্ব নির্ধারিত শর্ত অনুযায়ী মুজিবের তৈরি সংবিধান দেখতে চান। মুজিব সেটা দেখাইতে অস্বীকার করে। এইবার প্রথমবারের মতো ইয়াহিয়া খান লীগের আসল বদমতলব বুঝতে পারে। ঠিক এই সময় ভারত তাদের পরিকল্পনা মতো আর একটা সাজানো নাটক বাস্তবায়ন করে, রহস্য উপন্যাসের মতো সেই ঘটনা। কাশ্মীরের শ্রীনগর থেকে 2 জন কাশ্মীরি যারা রয়ের এজেন্ট হিসেবে কাজ করত, ভারতীয় এয়ারলাইন্সের একটা ফকার প্লেন নাম গঙ্গা হাইজ্যাক করে লাহোরে নিয়ে যায়।
সেখানে সব যাত্রীকে ছেড়ে দিয়া প্লেনটা ধ্বংস করে ফেলে। প্লেনটা খুব পুরাতন ছিল এবং অলরেডি সেটাকে সার্ভিস থেকে উইথড্র করা হয়েছিল, কিন্তু হাইজ্যাকিং এর কিছুদিন আগে আবার প্লেনটাকে ফ্লাইটে নামানো হয়। ভারত কেমন সিফা দেখেন, মানে নিজেদের একটা বাতিল করা পুরানো বিমান বিসর্জন দেয় এইভাবে দিয়া অন্যের যাত্রা ভঙ্গ করে। পাকিস্তানের তদন্ত কমিশনে ভারতের এই ষড়যন্ত্র প্রকাশ পায়। ভারত এই সুতা ধইরা ভারতের উপর দিয়ে পাকিস্তানের বিমান চলাচল বন্ধ করে দেয়। এর উদ্দেশ্য ছিল আওয়ামী লীগ যাতে নির্ভয়ে তাদের দেওয়া পরিকল্পনা বাস্তবায়ন করে এবং ইয়াহিয়ার সাথে কোনো সমঝোতা না করে। ইয়াহিয়া যদি 6 দফা মেনে নেয়, তারপরেও ফেব্রুয়ারি মাসে ইয়াহিয়া খান সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হিসেবে মুজিবকে রাজধানী ইসলামাবাদে ডাকলে মুজিব বেয়াদবের মতো রাষ্ট্রপ্রধানের কাছে যেতে অস্বীকার করে। এর ফলে ইয়াহিয়া এবং সবার সন্দেহ ঘনীভূত হয় যে মুজিব এবং লীগ সরল বিশ্বাসে এই নেগোশিয়েট করতেছে না এবং এদের আগরতলা ষড়যন্ত্রের ভূমিকা ইয়াহিয়া ভালো করে জানা ছিল। তিনি সবার মতো সতর্কবাণী সত্ত্বেও মুজিব এবং লীগের সব দাবি মেনে নিয়ে নির্বাচনের ব্যবস্থা করছিলেন এবং মুজিবকে সেই নির্বাচনে ফ্রি হ্যান্ড দিছিলেন। এরপর আর একটা জটিলতা দেখা দেয়। ভুট্টো এবং তার পিপলস পার্টি পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয় নির্বাচনে। ইয়াহিয়া প্রস্তাব দেয় যে সংবিধানের মতো গুরুত্বপূর্ণ বিষয় গ্রহণ করার সময় রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা ঐক্যমত থাকা উচিত। একটা ব্রড কনসেনসাস না থাকলে কোনো সংবিধানই মজবুত হবে না। প্রত্যেক দশকে একটা দেশের সংবিধান পাল্টানো সেই দেশের স্ট্যাবিলিটির জন্য ক্ষতিকর। মুজিব সাফ বইলা দেয় যে আওয়ামী লীগ খালি একাই সংবিধান তৈরি করবে, তারা মেজরিটি পার্টি, কারোর সাথে ঐক্যমত করবে না। ঠিক বিএনপির মতো তারা বলে নির্বাচিত সংসদ সংস্কার করতে পারবে, তার মানে নির্বাচনে তারাই জিতবে, তারাই সংস্কার করবে, আর কেউ না। ভারত এবং তাদের দেশীয় এজেন্টরা এই সময় অত্যন্ত অ্যাক্টিভ ভূমিকা রাখে যাতে পাকিস্তানের সবাই লীগের 6 দফা মেনে নিলেও লীগ একটার পর একটা দাবি তুলে সমঝোতার পথ একবারে বন্ধ করে দেয়। এইটা নিয়ে ফেব্রুয়ারি মাসে আরেকটা অচল অবস্থা শুরু হয়। ইয়াহিয়া মার্চের 1 তারিখে ঢাকায় জাতীয় পরিষদের সভা ডাকছিলেন, কিন্তু ফেব্রুয়ারিতে এই অচল অবস্থার কোনো মীমাংসা না হয় ভুট্টো এবং পিপলস পার্টি অ্যাসেম্বলিতে আসার জন্য ঢাকাতে আসতে অস্বীকার করে। তাদের বক্তব্য ছিল মুজিব তো আগেই বলছে লীগ মেজরিটি পার্টি হিসেবে একাই সংবিধান বানাবে, তাদের এই মাইনরিটির কথা যদি নাই শোনা হয় তাহলে তাদের আর কষ্ট করে অ্যাসেম্বলিতে আসার দরকার কি। মুজিব লীগের বানানো সংবিধান কাউকে দেখাবেও না, কাজে অত্যন্ত যুক্তিসঙ্গত ভাবেই সবাই ধরে নেয় এরকম মার্কা মারা একজন ভারতের এজেন্ট অ্যাসেম্বলিতে ভারতের প্রচারণা মতো যেই সংবিধান বানাবে সেটাতে খালি পূর্ব পাকিস্তান না, পশ্চিম পাকিস্তানের রাজ্যগুলোর ভিতরেও এমন সংঘর্ষ তৈরি করবে যাতে পুরো পাকিস্তান এক ঢিলে জয় বাংলা হয়ে যায়। এর আভাস 71 ফেব্রুয়ারিতেই পাওয়া যায়। আওয়ামী লীগের আদর্শিক গুরু বাঙ্গু বাম প্রগতিশীলদের সংগঠন, ভারতের বিশিষ্ট লেসপেন্সার কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন, আমাদের শাহবাগী লাঠির সংগঠন ফেব্রুয়ারি মাসে তাদের জরুরি কাউন্সিল মিটিং এ 14 দফা প্রণয়ন করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দফা হচ্ছে আসন্ন সংবিধানে পাকিস্তানের যে মূল 5টা ভাষাভাষী জাতির অবস্থান, উহাদের সকলকে পাকিস্তানের ফেডারেশন হতে বিচ্ছিন্ন হইয়া স্বতন্ত্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের অধিকার সহ পূর্ণ আত্মনিয়ন্ত্রণের অধিকার দিতে হবে। চিন্তা করেন, অথচ এই ছাত্র ইউনিয়ন করা আমাকে মতি মাহফুজের কাছে যদি ভারতের উত্তর পূর্ব অঞ্চলের স্বাধীনতার কথা বলা হয়, 7 সিস্টারের স্বাধীনতার কথা বলা হয়, তারা তেলে বেগুনে জ্বলে ওঠে। ক্রমশই ব্যাপার স্পষ্ট হয়ে উঠতে থাকে যে লীগের আসল উদ্দেশ্য খালি পূর্ব পাকিস্তান না, সম্পূর্ণ পাকিস্তানকে ধ্বংস করা। এদেরকে যতই কনসেশন দেওয়া হচ্ছে এরা একটার পর একটা দাবি তুলতেই আছে এবং এরা যে বাস্তবে ভারতের জন্য পাকিস্তান ধ্বংস করতে উদ্গ্রীব সেটা বর্ণনা আমার গত এপিসোডে করছি 6 দফা প্রণয়নকারীদের মুখোশ উন্মোচনে। এখানে উল্লেখ করা যায় যে মুজিব এবং লীগ যদি পাকিস্তানকে অখণ্ড স্ট্রং রেখে কোনো সংবিধান বানায় সেটা দেখাই তো ভুট্টোর বাপেরও সাধ্য ছিল না মুজিব এবং লীগের ক্ষমতা যাওয়া ঠেকানো। সেই সময় পশ্চিম পাকিস্তানের সাধারণ মানুষের কিরকম মনোভাব ছিল তার একটা উদাহরণ দেখাচ্ছি, অধ্যাপক সাজ্জাদ হোসেনের বই থেকে, তার 71 স্মৃতি থেকে উদ্ধৃত করতেছি। মুজিব যদি একাই সংবিধান বানাতে চায় সেটাতেও ইয়াহিয়া এবং পশ্চিমে কোনো আপত্তি ছিল না, সেটা যদি পাকিস্তানকে ধ্বংস না করে। কিন্তু মুজিব তার তৈরি সংবিধানের খসড়া স্বাভাবিক কারণেই ভারতের প্ররোচনায় দেখাতে অস্বীকার করে। রাজনৈতিক দলগুলোর ভিতর ঐক্যমতের অভাব এবং মুজিবের আচরণের কারণে ইয়াহিয়া 1 মার্চ অ্যাসেম্বলি স্থগিত ঘোষণা করে। এরপর শুরু হয় ভারতের মদদে অন্তিম খেলা। এর পরের বিবরণ শুনলে আপনার শরীরের রক্ত হিম হয়ে যায়। প্রথমে আমাদের জানতে হবে 71 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে অবাঙালি মুসলমান কারা। 47 সালে দেশভাগের পর ভারতের উত্তরপ্রদেশ, বিহার, হায়দ্রাবাদ থেকে অসংখ্য মুসলমান পাকিস্তানে হিজরত করে। এদের কিছু অংশ পশ্চিম পাকিস্তানে যায়, কিছু অংশ পূর্ব পাকিস্তানে এসে বসবাস শুরু করে। পূর্ব পাকিস্তানে এদের সংখ্যা আনুমানিক কয়েক মিলিয়ন ছিল। এছাড়া পূর্ব পাকিস্তানের দেশের অন্যান্য জেলা থেকেও পাঞ্জাব, পশতু, সিন্ধি ইত্যাদি প্রদেশ এবং জেলার মানুষ এসে
চাকরি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি কারণে বসবাস শুরু করে। চাকমা রাজা ত্রিদিব রায় তার বই দ্য ডিপার্টেড মেলোডিতে লোমহর্ষক সব ঘটনার বিবরণ দিচ্ছেন। সেসব ঘটনা তার এলাকার লোকজন চাক্ষুষ দেখছেন। তার বইয়ের এই পাতার বিবরণ দেখেন। এছাড়া রাজা মার্চের প্রথম দিকে ঢাকায় অবস্থান করছিলেন আসন্ন আইনসভায় যোগদানের উদ্দেশ্যে। ঢাকার ঘটনা উনি নিজে প্রত্যক্ষ করছেন। মার্চ মাসে ৩-৪ তারিখের রাতে আওয়ামী ক্যাডাররা চিটাগাংয়ের পাহাড়তলির কাছে একটা অবাঙালি মুসলমান কলোনি ফিরোজ শাহ কলোনিতে রাতের গভীরে আগুন লাগায়। সেটাতে ওই রাতে কলোনির ৭০০ বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায় এবং সেখানে ঘুমায় থাকা পরিবারের পরিজনে সবাই আগুনে পুড়ে মারা যায়। ৭০০ বাড়িতে বাচ্চা সহ একটা পরিবারে গড়ে ৬ জন করে হইলেও ৪,৫০০ মানুষ, কল্পনা করলেও অবাক। এরপর আরো কাণ্ড দেখে, যারা ওই অগ্নিকাণ্ডের সময় বাড়ি থেকে বের হয়ে বাঁচতে পারছিল, আওয়ামী লীগের গুন্ডারা তাদেরকে বাইরে ঘিরে হত্যা করে। শহরের অন্য এলাকায় আরো ৩০০ অবাঙালি মুসলমানকে ওই রাতেই হত্যা করা হয়। এই ঘটনার পরেও ইয়াহিয়া খান নেগোশিয়েট করার চেষ্টা করছেন। আর্মি অধিকাংশ সময় ব্যারাকেই ছিল। এসবের পরে ইয়াহিয়া ২৫ তারিখ পর্যন্ত নেগোশিয়েট করতে চাইছেন। এরপর খালি চিটাগাং না, খুলনাতে একই সময় লীগ অবাঙালি মুসলমানদের দোকানপাট, বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ করা শুরু করে। এর ফলে ৫৭ জন নিহত হয়। ঢাকাতে এই সময় অবাঙালি মুসলমানদের দোকানপাট, বাড়িঘর, অগ্নিসংযোগ এবং লুটপাট করা হয় দেদারসে। শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসায় তাদের থেকে টাকা পয়সা, সোনা দানা প্রকাশ্যে লীগের গুন্ডারা ছিনতাই করতে থাকে। গুলিস্তানে নাচ সিনেমা হল, গুলিস্তান সিনেমা এবং একটা চীনা রেস্তোরাঁ ছিল এক অবাঙালি ভদ্রলোকের, নাম দোসানি। সবকিছু রাতারাতি পুড়ায় দেওয়া হয়। ফার্মগেটে কিছু অবাঙালি মুসলমানদের বাসাও পুড়ে দেওয়া হয়। এছাড়া ঢাকা শহরে অসংখ্য জায়গায় বিভিন্ন ধরনের হামলা, অগ্নিসংযোগ, অবাঙালিদের রাস্তায় থামায় জিনিসপত্র লুটপাট করা শুরু হয়। ৩রা মার্চেই ১০০ বেশি নিহত এবং আহত বা অবাঙালি মুসলমানদের ঢাকা মেডিকেল হসপিটালে নেওয়া হয়। দেখছেন একই রকম ২৪-এ একই কাজ করছে আওয়ামী লীগ, একই কাজ করছে। এত সব প্রভোকেশনের পরেও আর্মি কিছুই করে নাই। ইয়াহিয়া নিজে ঢাকায় এসে নেগোশিয়েট করার চেষ্টা করছে। এমনকি আর্মির এক ক্রিটিক পর্যন্ত পাকিস্তান আর্মির ডিসিপ্লিনের প্রশংসা করছে ওই সময়। দেখেন, চট্টগ্রাম, রাঙ্গামাটির আরো অনেক লোমহর্ষক ঘটনা চাকমা রাজা প্রত্যক্ষ করছেন। আসেন সেগুলো একটু দেখি। লীগের গুন্ডারা মার্চের শেষে অবাঙালিদের জড়ো করে হত্যা করা শুরু করে। কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে মোটর লঞ্চে বিশাল সংখ্যক অবাঙালি মুসলমান নারী এবং শিশুদেরকে জড়ো কইরা খাগড়াছড়ির দিকে নিয়ে রওনা দেয়। প্রতিমধ্যে নারীদেরকে ক্রমাগত ধর্ষণ করা হয়। কিছুদিন পর খাগড়াছড়ি পৌঁছায় সবাইকে ট্রেনের পাশে দাঁড় করায় গুলি করে হত্যা করা হয়। একজন আহত মানুষ বেঁচে জঙ্গলে পালায় যায়, সেখানে চাকমারা তাকে সেবা শুশ্রূষা করে। তার কাছ থেকে এই সমস্ত ভয়ঙ্কর কাহিনী শোনে চাকমারা। রাঙামাটির বাঙালি সাব ডিভিশনাল অফিসার, যে দেখতে নিরীহ প্রকৃতির এক ৫০ মানুষ ছিলেন, সেই কাপ্তাইতে এক পাকিস্তানি অফিসারের স্ত্রীকে কিডন্যাপ কইরা সবশেষে দয়া পরবশ হয়ে তাকে হত্যা করা হয়। রাজার এলাকায় পুলিশের রিজার্ভ ইন্সপেক্টর ছিল একজন মুহাজির বিহারি। তাকে তার স্ত্রী এবং ১০ বছরের কন্যার সাথে হত্যা করা হয়। চাকমারা রাতের বেলায় গুলির শব্দ শুনে পরের দিন সকালে যখন খোঁজ করতে যায়, গিয়ে এদের লাশ পায়। ছোট মেয়েটির মৃতদেহ কপালে হাত দিয়ে পড়েছিল। কপাল থেকে হাত সরাইলে ওইখানে গুলির ছিদ্র পাওয়া যায়। নুরুজ্জামান খান নামে এক মহৎ হৃদয়ের পাঠান ছিল, ওখানে বসবাস করত এবং চাকমা বাঙালি সবার কাছে জনপ্রিয় ছিল। সবাইকে বিপদে সাহায্য করত। তাকেও বাঙ্গু বিদ্রোহীরা ধরে নিয়ে গুলি করে হত্যা করে। এবার ব্রাহ্মণবাড়িয়ার একটা ঘটনা দেখেন। ব্রাহ্মণবাড়িয়াতে এক সাংবাদিক চাক্ষুষ ৮২ অবাঙালি শিশুর মৃতদেহ এবং ৩০০-র মতো প্রাপ্তবয়স্কের মৃতদেহ দেখেন, যাদেরকে বাঙ্গু এবং লীগের গুন্ডারা এবং বিদ্রোহীরা হত্যা করে ফেলে রেখে যায়। ময়মনসিংহে একটা অবাঙালি কলোনির ৫০০০ জনের মধ্যে মাত্র ২৫ জন জীবিত ছিল, সবাইকে খুন করে ফেলে। একজন অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার তার পরিবার হারানোর কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে। আর্মি যখন ময়মনসিংহে মুভ করে, তখন এক মসজিদের ইমাম, যে তার মসজিদে ১৫০০ নারী শিশুকে আশ্রয় দিয়েছিল, তাদেরকে উদ্ধার করে। এসব অপরাধ অধিকাংশ করছে আওয়ামী লীগের ক্যাডারেরা। এইরকম এক পার্সি পরিবারের ঘটনা আছে, যারা বেনাপোলের দিকে পালায় যাচ্ছিল, যাদেরকে আওয়ামী বাঙ্গুরা পুরা পরিবার সহ হত্যা করে। বগুড়ার সান্তাহারে হাজার হাজার অবাঙালিদের হত্যা করা হয়েছে, সেসবের সাক্ষী এখনো জীবিত। যশোরে এই ভদ্রলোককে আওয়ামী বাঙ্গুরা হত্যা করে। এই মৃতদের ছবি পাকিস্তান আর্মির বর্বরতা বলে চালায় দেওয়া হয়। এরপরে দেখেন একটা ভয়ঙ্কর দৃশ্য। এই ছবিটা বিখ্যাত নিউজউইক পত্রিকায় ১২ এপ্রিল ১৯৭১ সালে প্রকাশিত হয়েছিল। ছবিতে একদল আওয়ামী বাঙ্গু একজন পাকিস্তানি সিএসপি অফিসার তাকে হত্যা কইরা তার মাথা কেটে ক্যামেরার সামনে পোজ দিতেছে। ভদ্রলোকের নাম ছিল ওয়াকার নাসিম বাট। কুষ্টিয়ার দিকে পোস্টেড ছিলেন। মার্চের সময় যখন দেশে অরাজকতা, এইটা দেখে সবাই যখন চলে যাচ্ছিল, উনি ওনার অফিসেই ছিলেন। কল্পনাও করতে পারেন নাই ওনার নিজের দেশের মানুষ বিনা কারণে
ওনাকে হত্যা করবে। জয়দেবপুর ক্যান্টনমেন্টে বাঙালি সৈন্যরা বিদ্রোহ করে যাওয়ার সময় পশ্চিম পাকিস্তানি জেসিও অফিসারদের কোয়ার্টারে ঢুকে তাদের পুরো পরিবারকে হত্যা করে রেখে যায়। এসব ভয়ঙ্কর ঘটনার সম্পূর্ণ বিবরণ পাঠ করতে গেলে 1001 আরব রজনী পার হয়ে যাবে। এখানে সব নাম, তারিখ, প্রত্যক্ষদর্শী, বিবরণ, রেফারেন্স সহ দেওয়া আছে, যেখান থেকে কয়েকটা মাত্র আপনাদেরকে শোনালাম। আমি বাঙ্গুরে কি আশা করে এরপর নিজেদের পরিবার এবং অন্যদের সাথে এই সমস্ত ভয়ঙ্কর দৃশ্য মার্চের একদম প্রথম থেকে দেখার পর পাকিস্তানি আর্মি কি তাদের জড়ায় ধরে চুমা দিবে? এরপরও প্রথম 25 দিন ইয়াহিয়া খান একদম চুপ ছিল, এই আশায় যে হয়তো আওয়ামী লীগ শেষ পর্যন্ত কোনো মীমাংসাতে আসতেও পারে। কিন্তু হায়, উনি যদি জানতেন ভারত এবং আওয়ামী লীগ আরো কি দাবি রাখছে সামনে। আওয়ামী বাঙ্গুরা কিন্তু এই সমস্ত আকাম গণহত্যা করে ঠিকই ভারতে পালিয়ে গেছিল। যাওয়ার সময় লগে করে এক গাদা ব্যাংক লুটের টাকাও নিয়ে গেছিল। ওইসব টাকা দিয়া তারা সোনাগাছিতে বিছানা কাঁপাইছে, মৌজ মাস্তি করছে, দেশের মানুষকে আর্মির চোখে অপরাধী করে চরম বিপদের মুখে ফেলে নিজেরা ভাগছে। এখন যেমন হাসিনা আর লীগের পান্ডারা ভারতে ভাগছে, ঠিক সেই রকম। জেনারেল নিয়াজি কিন্তু মার্চে এখানে ছিল না। জেনারেল একটা উক্তি নিয়ে বাঙ্গুরা খুব হইচই করে। উক্তিটা ছিল এরকম যে আমি এই বেজম্মা জাতের চেহারা পাল্টাই দিব, তারা আমাকে কি পাইছে। এই উক্তিটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে জেনারেল নিয়াজি 9 থেকে 10 এপ্রিল এই ফ্রন্টের দায়িত্ব নিয়ে এখানে আসে। 10 এপ্রিল উনি টেক ওভার করে হেডকোয়ার্টারে একটা ব্রিফিং নিচ্ছিলেন। ওই ব্রিফিং এ চিটাগাং, রাঙ্গামাটি, ময়মনসিংহ, সান্তাহার, খুলনা, যশোর, সারা দেশের এই সমস্ত লোমহর্ষক কাহিনী শুনতে শুনতে উনি হঠাৎ করে ইমোশনাল হয়ে উত্তেজিত হয় এবং এই উক্তিটা করেন। পরে কয়েকদিন পর মাথা ঠান্ডা করে 15 এপ্রিল আর একটা কঠোর অর্ডার জারি করে, যেখানে পাকিস্তানি আর্মির কেউ যদি কোনো প্রতিহিংসামূলক কিছু করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অর্ডার দেন। দেখেন, এরপরেও আপনারা দেখেন এত সব ভয়ঙ্কর ঘটনার পরও পশ্চিম পাকিস্তানে কোনো বাঙালির বিরুদ্ধে একটা প্রতিশোধমূলক ঘটনা ঘটছে? ঘটে নাই। এমনকি পূর্ব পাকিস্তানে সোহরাওয়ার্দীর বডিগার্ডের পুরা গোষ্ঠীকে খাওয়ায় পড়ায় রাখলো। হাসিনার গর্ভে নমরুদের ডেলিভারি করলো হাসপাতালে নিয়ে গিয়ে। যেসব বাঙালি বিদ্রোহ করে নাই তারাও বহাল তবিয়তে থাকলো। বিমান বাহিনীর মতিউর রহমান দেশে ছুটি শেষ করিয়া আবার পশ্চিম পাকিস্তানি ইউনিটে জয়েন করলো। এরকম অসংখ্য ঘটনা আছে। তো মার্চ মাসে অ্যাসেম্বলি স্থগিত করার পর যখন ভারতীয় নীল নকশাতে আওয়ামী লীগ সারা দেশে অবাঙালি মুসলমানদের উপর তাণ্ডব হত্যাযজ্ঞ শুরু করে, ইয়াহিয়া খান 6 মার্চ অ্যাসেম্বলির ডেট 25 মার্চ ঘোষণা করেন। এরপর 15 মার্চ উনি প্রেসিডেন্ট হয়ে নিজে এসে মুজিবকে বোঝানোর ট্রাই করেন, যাতে আওয়ামী লীগ নিজের ইচ্ছা মতো এজেন্ডা বাস্তবায়নে ক্ষমতা চাইলে ক্ষমতা নিক, কিন্তু পাকিস্তান যাতে ধ্বংস না হয়। মার্চ 15 থেকে 23 পর্যন্ত এই আলোচনা চলে। এই নেগোসিয়েশনের ডিটেইলস বর্ণনা সিজন অ্যান্ড রোজ এই বইয়ের এই গবেষণা বইতে আছে। মার্চের 16 থেকে 17 দিকে আলোচনাতে নিয়ে আওয়ামী লীগ আসলে কি চায় সেটা জানতে চায়। আওয়ামী লীগ বলে ইমিডিয়েট মার্শাল ল উইথড্র করে প্রোক্লেমেশন জারি করতে হবে। ইয়াহিয়া এই প্রস্তাবে রাজি হয়। আওয়ামী লীগ চায় গণপরিষদের অধিবেশন বসতে হবে। গণপরিষদের 2টা কমিটি থাকবে, একটা পূর্ব পাকিস্তানের আর একটা পশ্চিম পাকিস্তানের। 2 কমিটি প্রাদেশিক সংবিধান তৈরি করে পরে একত্র হয়ে একটা যৌথ সংবিধান বানাবে। সংবিধান তৈরি হওয়ার আগ পর্যন্ত মাঝখানে অন্তর্বর্তীকালীন সময়ে ইয়াহিয়া রাষ্ট্রপতি হিসেবে থাকবে। রাজনৈতিক দলগুলো থেকে মন্ত্রী নিয়োগ দিয়ে একটা ক্যাবিনেট গঠন করবে। ইয়াহিয়া সব প্রস্তাবে রাজি হয়ে 19 মার্চ আওয়ামী লীগকেই বলে যে ওরা যা চায় সেভাবে প্রোক্লেমেশনটা ড্রাফট করে দিতে। উনি এটা জারি করে দিবেন। উনার এই প্রস্তাবে আওয়ামী লীগ হকচকায় যায়। উনি যে এইভাবে সবকিছু দিয়ে দিবে সেটা তারা ভাবতেও পারে না। এইভাবে যদি ক্রাইসিস আসলেই সলভ হয়ে যায় তাহলে তো ভারত এবং তার সর সিরাজুল আলম খান এবং আওয়ামী লীগ যে গৃহযুদ্ধ বাজানোর পরিকল্পনা করছে সেটা ভেস্তে যায়। তারা এবার গাইগুই করে বলে প্রোক্লেমেশন ইয়াহিয়াকে ড্রাফট করতে হবে। ইয়াহিয়ার টিম সেদিনই আওয়ামী লীগের সমস্ত দাবি যুক্ত করিয়া একটা প্রোক্লেমেশন ড্রাফট করে দেয়। সেই প্রোক্লেমেশনে আওয়ামী লীগের স্বায়ত্ত শাসনের সমস্ত দাবি ইনক্লুড করা হয়। আওয়ামী লীগ যদি সত্যি অটোনমি চাইতো তারা সেই প্রস্তাব লুফে নিত। কি ছিল সেই প্রোক্লেমেশনে? ওনার সেই বই থেকে, যে সিজন অ্যান্ড রোজের বই থেকেই আমরা এই প্রোক্লেমেশনটা দেখি, পড়ে শোনাই। মূলটা এডি পাবেন, ইংরেজিতে লিখেছে। ইংরেজি যেহেতু লিখেছে তাহলে ঠিকই লিখেছে, আমি বাংলায় করছি। 1 নাম্বার, প্রাদেশিক মন্ত্রিসভাগুলোর কাছে শপথ অনুষ্ঠান পরিচালনার সঙ্গে সঙ্গে সামরিক আইন কার্যকরভাবে বাতিল হবে। 2 নাম্বার, 1969 সালের 4 এপ্রিলের অস্থায়ী সংবিধান আদেশ, প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল অর্ডার একটা নতুন সংবিধান কার্যকর না হওয়া পর্যন্ত মৌলিক আইন হিসেবে বলবৎ থাকবে। 3 নাম্বার, অন্তর্বর্তীকালীন সময়ে ইয়াহিয়া রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। 4 নাম্বার, রাষ্ট্রপতি অস্থায়ী সংবিধান আদেশ এবং 62 সালের সংবিধান অনুসারে ক্ষমতা প্রয়োগ করবেন। 5 নাম্বার, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের প্রতিনিধিদের মধ্যে থেকে একটা কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠন করা হবে। 6 নাম্বার, জাতীয় পরিষদ 1962 সালের সংবিধান অনুযায়ী কার্যক্রম চালাবে।
তবে পূর্ব পাকিস্তানের জন্য সীমাবদ্ধতা এবং সংশোধনী সমূহ পৃথকভাবে নির্ধারণ করে নেওয়া হবে। 7 নাম্বার, প্রাদেশিক পরিষদগুলোর কার্যাবলী 1962 সালের সংবিধান অনুযায়ী হবে, তবে পূর্ব পাকিস্তানের জন্য বিশেষ ব্যতিক্রম থাকবে। 8 নাম্বার, প্রাদেশিক গভর্নরদের রাষ্ট্রপতি নিয়োগ করবেন প্রাদেশিক সংসদীয় দলের নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে। তারা রাষ্ট্রপতির ইচ্ছাধীনভাবে দায়িত্ব পালন করবেন এবং তাদের সহায়তার একটা মন্ত্রিসভা থাকবে, যার নেতৃত্বে একজন মুখ্যমন্ত্রী থাকবেন, যিনি গভর্নরকে পরামর্শ এবং সহায়তা প্রদান করবেন। 9 নাম্বার, প্রাদেশিক সরকার গঠনের 7 দিনের মধ্যে 2টা সংবিধান কমিটি, একটা ঢাকা এবং একটা ইসলামাবাদে গঠন করা হবে, যার কাজ হবে প্রত্যেকটা প্রদেশের জন্য সংবিধানে অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় বিশেষ বিধান এবং শর্তাবলী নির্ধারণ করা। জাতীয় পরিষদ কর্তৃক সংবিধান প্রণয়নের আগে রাষ্ট্রপতি এই কমিটিগুলো আহ্বান করবে। 10 নাম্বার, যদি কোনো প্রদেশের গভর্নর বা অন্য কোনো সূত্রে রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হয় প্রদেশের সরকার কার্যকরভাবে পরিচালিত হতে পারছে না, তাহলে রাষ্ট্রপতি একটা প্রোক্লেমেশনের মাধ্যমে ওই প্রদেশের নির্বাহী কার্যাবলীর সব বা কোনো একটা নিজের হাতে নিতে পারবেন। ইয়াহিয়া এত কিছুর পর, এত অবাঙালিদের উপরে হত্যাযজ্ঞের পরেও, এই সমস্ত কনসেশন দিয়া প্রোক্লেমেশন সাবমিট করার পরেও আওয়ামী লীগ আবার হকচকায় যায়। তারা তাদের গুরু ভারত এবং তাদের এজেন্টদের কথা মতো আরো মামাবাড়ির আবদারের মতো একটার পর একটা শর্ত জুড়ে দিতে থাকে, যাতে আলোচনা ভেস্তে যায় এবং গৃহযুদ্ধ লাগে। তাদের পূর্ব পরিকল্পনা মতো ওই গৃহযুদ্ধে ভারত হস্তক্ষেপ করে পূর্ব বাংলাকে তার ক্লায়েন্ট বানাবে। এরপর তারা ওপার বাংলা আর ভারত মাতার সাথে মিলে একাকার হয়ে যাবে এবং রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে বাকি জীবন পার করে দিবে। এবার দেখেন ভারতীয় এজেন্ট সিরাজুল আলম খানের আরেক সহচরে আসমা আব্দুর রবের নিজের মুখে বর্ণনা। 24শে মার্চ অনির্ধারিতভাবে মুজিব ইয়াহিয়ার সাথে দেখা করে এবং তিনি যখন গণভবনে যান দেখা করতে, তখন আমি তার গাড়িতে স্বাধীন বাংলার পতাকাটা জোর করে লাগিয়ে দেই, যদিও ওনার ইচ্ছার বিরুদ্ধে। এবং সেদিন তিনি সর্বশেষ বলে আসেন যে পশ্চিম পাকিস্তান থেকে বাঙালি যে সেনাবাহিনী আছে তাদের বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে, 2টা কারেন্সি করতে হবে, আলাদা স্টেট ব্যাংক করতে হবে, এমন কিছু দাবি উনি উত্থাপন করেন যেগুলি করলে আসলে পাকিস্তান এক পাকিস্তান থাকে না। 23শে মার্চ আওয়ামী লীগ ওই প্রোক্লেমেশনের উত্তরে এবার নিজেদের প্রোক্লেমেশন জমা দেয়। সেখানে তারা পাকিস্তান রাষ্ট্রভাঙের সমস্ত পয়েন্ট, পাকিস্তানকে এক দুর্বল কেন্দ্রীয় ব্যবস্থা, এমনকি দেশের নাম পর্যন্ত চেঞ্জ করে কনফেডারেশন পাল্টায় তাদের প্রস্তাব সাবমিট করে। একটা কনফেডারেশন হচ্ছে 2টা স্বাধীন দেশের মধ্যে সম্পর্ক, কিন্তু তারা সামার পশ্চিম পাকিস্তানের কর থেকে নিজেদের ডেফিসিট বা ঘাটতি পূরণের পয়েন্ট বহাল রাখে। খালি একবার ঠান্ডা মাথায় ভাবেন প্রস্তাবটা। লীগ এবং তাদের লেসপেন্সার সবসময় পশ্চিমাদের গালিগালাজ করবে, তাদের নামে ভুয়া শোষণের বয়ান ফেরি করবে। এরপর তারা দেশকে দুর্বল এবং কয়েক খণ্ডে ভাঙার পরিকল্পনা করবে শত্রু দেশের সাথে মিলা। এই সমস্ত সত্ত্বেও তারা পশ্চিম পাকিস্তান থেকে তাদের করের টাকা নিয়ে নিজেদের ঘাটতি পূরণ করবে। কি মজার ব্যাপার! আওয়ামী লীগ এবং এদের নিজের লেসপেন্সাররা কত বড় জাউরার জাউরা, কত বড় সামারের সামার, সেটা কল্পনাতীত। এই সমস্ত দাবির ফলে আওয়ামী লীগের এবং ভারতের আসল রূপ অবশেষে ইয়াহিয়ার সামনে দিবালোকের মতো পরিষ্কার হয়। সারা দেশে মার্চ মাস থেকে ভারতীয় এবং আওয়ামী মদতে অবাঙালি মুসলমানদের উপরে শুরু হয় ব্যাপক লুটপাট এবং হত্যাযজ্ঞ। এরপরেও আওয়ামী লীগের মামাবাড়ির আবদারের অটোনমির সমস্ত দাবি মেনে নেয়া ইয়াহিয়া প্রোক্লেমেশন জারি করতে রাজি হয়, যাতে দেশ এক থাকে। পূর্ব পাকিস্তান যদি বেশি টাকা চায় নিক। এরপরেও আওয়ামী ভারতীয় ষড়যন্ত্রকারীদের হাউস না মেটার ফলে তারা একের পর এক আজগুবি দাবি তুলতেই থাকে। তারা খালি পূর্ব পাকিস্তান না, পশ্চিম পাকিস্তানের সমস্ত প্রদেশকেও বিচ্ছিন্ন করে দিতে চায়। সারা দেশে প্রকাশ্যে পাকিস্তানের পতাকা পুরানো হচ্ছে। এই সমস্ত লোমহর্ষক ঘটনার পরিপ্রেক্ষিতে ইয়াহিয়া খান 23শে মার্চ রাতের বেলা সিদ্ধান্ত নেন অপারেশন সার্চলাইট চালানোর। কি হয়েছিল সেই অপারেশন এবং 9 মাসের যুদ্ধে আসলেই কি হয়েছিল, কোন পক্ষ কত মানুষ হত্যা করছে, সেসব আলাপ আরেকদিন হবে। এবার আসি শেষ আলাপে। কয়েকদিন আগে হাসিনা ভারতের দালাল গণশত্রু জসিম পাকিস্তানের কাছে দাবি উত্থাপন করছে যে পাকিস্তানকে 71-এর জন্য ক্ষমা চাইতে হবে। ক্ষমা যদি চাওয়াই লাগে সেটা সর্বপ্রথম চাবে আওয়ামী লীগ আর ইন্ডিয়া। আওয়ামী গুন্ডা আর ভারতের এজেন্টদের মাধ্যমে 25শে মার্চের অনেক আগেই এদেশে অবাঙালি মুসলমানদের উপরে ব্যাপকভাবে বিডিআর হত্যাযজ্ঞের চাইতো নৃশংসভাবে হত্যাকাণ্ড হয়েছে, জেনোসাইড হয়েছে, গণহত্যা হয়েছে। এই গণহত্যা তারাই শুরু করছে। আওয়ামী লীগের গত জুলাই আগস্টের এত মানুষ মেরাও ক্ষমা চাওয়া তো দূরের কথা, সেটা তারা আয়না ঘর নিয়ে হাসি মস্করা করে। এদের কাছে জাতি আর কি আশা করে? কাজে পাকিস্তানে ক্ষমা চাওয়ার দাবি জসিমের গোয়া দিয়ে ঢুকায় দেওয়া হবে। আর পাকিস্তানের বিরুদ্ধে ভুয়া অর্থনৈতিক বৈষম্যের বয়ান আমরা আগের এপিসোডে জয় বাংলা করে দিছি। এরপর যদি কেউ আবার এই সমস্ত ভারতীয় বয়ান মাথায় না পাকিস্তানের কাছ থেকে টাকা চায়,
জসিমরে জনগণ তার অফিস থেকে খালি গায়ে ধরে না রাজপথে বিচার করবে, আর সেই টাকা তার পুটকি দিয়ে ঢুকায় দেওয়া হবে। এদেশে যাদেরকে আটকে পড়া পাকিস্তানি বলা হয়, প্রত্যেককে বাংলাদেশের নাগরিকত্ব এবং পাসপোর্ট দিতে হবে। ক্যাম্প থেকে বের করে দেশের যে কোনো প্রান্তে বসবাস করার অধিকার দিতে হবে। ওইসব ক্যাম্প আমরা বুলডোজার দিয়ে ঘুরাই দিয়া আওয়ামী ফ্যাসিবাদের জাদুঘর বানায় রাখবো। নাজি জার্মানদের কনসেন্ট্রেশন ক্যাম্প এখন যেরকম জাদুঘর। আমাদের নতুন ইতিহাস লিখতে হবে, আমাদের নতুন ভাবে ইতিহাস পড়তে হবে। আমাদের যে ইতিহাস ভুলায় রাখা হয়েছিল, ভুল ইতিহাস শেখানো হয়েছে, সেইখান থেকে আমাদের নতুন ইতিহাস শিখতে হবে। নিজেদের জাতির ইতিহাস, নিজেদের বঞ্চনার ইতিহাস, আমাদের প্রতারণার ইতিহাস, কিভাবে আমাদের জাতিকে প্রতারিত করা হয়েছে, দুর্বল করা হয়েছে এবং জাতির উপরে যুদ্ধ চাপায় দেওয়া হয়েছে। আমাদের এই নতুন বয়ান তৈরি, ইতিহাসের এই নতুন বয়ান তৈরি চলমান থাকবে। ইনকিলাব জিন্দাবাদ।